বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত প্রথম বর্ষ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ। ইতিমধ্যে হয়তো ইউটিউবে বা আমাদের কলেজের ওয়েবসাইট দিয়ে দেখেছো প্রিন্সিপালের বক্তব্য, ভাইস প্রিন্সিপালের বক্তব্য, এবং ওখানে দেখবা আমাদের সকল শিক্ষকের পরিচয় আছে, কার কী নাম, কোন সাবজেক্ট, ছবি সহ পরিচয় আছে, ওইগুলি দেখবা। আর আমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকে সকল বিষয়ের ক্লাসগুলি পাবা। আমাদের কলেজের ওয়েবসাইটে অথবা ইউটিউবে যদি তুমি কুলিয়ারচর গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ দাও তাই পাবা, অথবা সবচেয়ে ভালো হয় আমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকে আমাদের কলেজের সবগুলি ক্লাস ওখানে পাবা। আমাদের কলেজের ওয়েবসাইটে কীভাবে ঢুকতে হবে, লিখবা এরকম কুলিয়ারচর কলেজ .edu.bd এইটা লিখি সার্চ দিবা। কুলিয়ারচর কলেজ.edu.bd এইটা লিখে সার্চ দিলে দেখবা যে কুলিয়ারচর কলেজের ওয়েবসাইটে ঢুকে গেছো। ওয়েবসাইটে ঢুকলে ওখানে ভিডিওতে টিপ দিবা, দেখবা যে আমাদের কলেজে সমস্ত ক্লাসগুলি তুমি এক জায়গায় পেয়ে গেছো। ওইটা একটা একটা করে তুমি তোমার সময় মতো, সুবিধা মতো, সুযোগ মতো দেখতে পারবা। ওই জন্যই আমরা এই ব্যবস্থাটা করছি। এবার আসো, আমার তোমাদের সঙ্গে আরেকটা ক্লাস হয়েছে, এটা আমার দ্বিতীয় ক্লাস। আমার নাম মোহাম্মদ আলী খান, পদার্থবিদ্যা সহকারী অধ্যাপক। প্রথম ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছিলাম। এটা তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। তো ওই দিন বলছিলাম কি বই কিনতে হবে, কোন রাইটারের বই কিনতে হবে, সেই রাইটারের নামগুলি আমি দিছিলাম। তো এবং 7 দিন সময় দিছিলাম যে বইটা কিনে ফেলবা, তারপরে আমি সিলেবাসে হাত দেব। আর এখন 9-10-এর ইয়েগুলি আমরা পড়তে থাকবো। তাহলে এর মধ্যে হয়তো তোমরা ওই বই কালেকশন করছো। বইটা এখন আমরা কিভাবে বলছিলাম যে ফার্স্ট ইয়ারে আমরা কোন পার্ট পড়বো, প্রথম পত্র না দ্বিতীয় পত্র? ফার্স্ট ইয়ারে আমরা 2 পত্রই পড়বো, প্রথম পত্র পড়বো, দ্বিতীয় পত্র পড়বো। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তারপর ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে এবং সেকেন্ড ইয়ার উঠবা। তো আজকে আমি যেটা পড়তে যাচ্ছি, প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে আমি যাব না। যে অধ্যায়টা তোমার 9-10 ক্লাসের সাথে কিছুটা মিল আছে, পড়ে আসছো, সেই অধ্যায়টায় আমরা আগে পড়ব। আমাদের প্রথম পত্রের সবগুলো অধ্যায় পড়তে হবে, 10টা অধ্যায় পড়তে হবে। তো সেই অধ্যায়টা আগে পড়লে সুবিধা এই যে তোমার ওইটা অনেক কিছু তুমি ছোটোখাটো বিষয়গুলি জেনে আসছো, বুঝে আসছো, এই জন্য এই অধ্যায়টা বুঝতে তোমার জন্য সহজ হবে। তো প্রথম অধ্যায়ে আমি শুরু করব গতিবিদ্যা অধ্যায় নিয়ে। গতিবিদ্যা অধ্যায়ে তোমার এখন প্রথমেই প্রশ্ন জাগে, গতি কি? এটা নিয়ে কথা বলতে হয় আমাদের। গতি কি? গতি হয়েছে তোমার যে এইরকম মনে করো এই বোর্ডটার এই পাশ থেকে 1 ফুট দূরে একটা বস্তু রাখলাম আমরা, এই বাম পাশ থেকে 1 ফুট দূরে একটা বস্তু রাখলাম, 1 ফিট দূরে একটা বস্তু রাখলাম। তাহলে 5 মিনিট পরে এসে দেখলাম যে এই বস্তুটা ঠিক ওই বোর্ডের বাম পাশ থেকে 1 ফুট দূরে আছে। 10 মিনিট পরে এসে দেখলাম একই ঘটনা, 15 মিনিট পরে আসলাম দেখলাম একই ঘটনা, অর্থাৎ বাম পাশ থেকে 1 ফুট দূরে বস্তুর অবস্থান। দুইটা জিনিস বিবেচনা করলাম, বস্তুর অবস্থান এবং সময়। সময় যাচ্ছে কিন্তু বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, যেখানে ছিল সেখানেই আছে। তাহলে এটাকে আমরা বলবো স্থিতি। স্থিতি তাহলে কাকে বলে? মানে স্থিতি মানে স্থির আছে, অর্থাৎ দুইটা জিনিস বিবেচনা করছি, তার অবস্থানে কিভাবে বিবেচনা করছি? একটা বস্তুকে স্থির ধরে বোর্ডের বাম পাশটা স্থির ধরছি, এখান থেকে সব সময় আমরা মাপতেছি, সময় যাচ্ছে কিন্তু সে 1 ফুট দূরেই আছে, এই জন্য সে স্থির আছে, স্থিতি। আচ্ছা, তাহলে এবার আসো গতি। গতি কাকে বলে?
যদি বস্তুর বাম পাশ থেকে সময় যাচ্ছে, 5 মিনিট পরে এসে দেখলাম যে এটা 1 ফিট না 2 ফিট দূরে, 6 মিনিট পরে এসে দেখলাম এটা 7 ফিট দূরে, এইভাবে সময় যাচ্ছে আর বস্তুর অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাইলে বুঝবো আমরা এই বস্তুটি গতিশীল। তাইলে স্থিতি আর গতি আমরা বিজ্ঞানের ভাষায় কিভাবে বুঝবো? যে একটি স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি সময়ের সাথে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় তাহলে এটা গতি, আর যদি সময়ের সঙ্গে বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তাহলে এটা স্থিতি বা স্থির আছে। এবার আসো তোমার এই অধ্যায়ের প্রথমে যেটা আছে প্রসঙ্গ কাঠামো। এইগুলি তোমরা দেখে আসছো 9-10-এ, প্রসঙ্গ কাঠামো। এই জন্যই এই অধ্যায়টা আমি আগে ধরলাম। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে ওই জিনিসটা যে তোমার ওই যে বস্তুটা আমি এটাকে স্থির ধরে 1 ফুট দূরে ধরছিলাম, একটা বস্তুকে যে বস্তুকে তুমি স্থির ধরতেছো বা একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর তুলনা করতেছো, এটি প্রসঙ্গ কাঠামো। যে একটা বস্তুকে যে ধীর বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু বা কোনো বিন্দুর অবস্থান পরিষ্কারভাবে বোঝা যায় বা ব্যাখ্যা করা হয়, ওইটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যে ধীর অবস্থানের সাপেক্ষে অন্য কোনো বস্তু বা বিন্দুর অবস্থান পরিষ্কারভাবে বোঝা যায়, সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো তোমার 3 রকম, অর্থাৎ এইরকম অক্ষ, x অক্ষ, এটা যদি x অক্ষ আর এটা y অক্ষ, এইটা মনে করলাম আমরা মূল বিন্দু। বস্তুটা যদি তোমার সরল রেখা বরাবর চলে, তাহলে বস্তুটা তোমার প্রসঙ্গ কাঠামো হয়েছে তোমার এটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ বস্তু ডাইনে যাচ্ছে অথবা বামে আসতেছে, একটা দিক বিবেচনা করা হয়। ওই জন্যই এই প্রসঙ্গ কাঠামোকে বলা হয় তোমার একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। বস্তু যখন সরল রেখা বরাবর চলে, হয় x অক্ষের দিকে অথবা y অক্ষের দিকে। কিন্তু বস্তু যদি তোমার সমতলে চলে, সমতলে অবস্থান করে, সমতলে থাকে, সমতলে চলে, তাহলে কি হবে? তাহলে হবে দ্বিমাত্রিক, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ। এটা আমি আরেকটু পরিষ্কার করতেছি। বস্তু সমতলে চলে মানে কি? এটা একটা সমতল, এই সমতলে একটা বস্তু এইভাবে চলতেছে, এই দিক থেকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, হ্যাঁ এইভাবে যাচ্ছে। তাহলে কি হইল? বস্তুটা এই যে এইভাবে যাচ্ছে, এটা কিন্তু ডান দিকেও সরতেছে এবং উপরের দিকে উঠতেছে। দুইটা দিক বিবেচনা করতে হচ্ছে আমাদের, ডান দিকেও যাচ্ছে এবং উপরের দিকেও উঠতেছে। এই জন্যই এটাকে বলা হয় দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আর বস্তু যদি কোনো স্থানে থাকে সেটা হবে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর 3 অক্ষ বিবেচনা করতে হবে তার অবস্থান বর্ণনা করতে হলে। আচ্ছা, এবার আসি আমরা আপেক্ষিক বেগ কাকে বলে সেটা নিয়ে। তার আগে তো বেগ কাকে বলে সেটা আগে জানা দরকার। এগুলি ছোটখাটো জিনিস। বেগ কাকে বলে? অর্থাৎ একটা বস্তু যদি তোমার ব্যাগটা এরকম, খুব সহজে আমরা চিন্তা করি, এখানে একটা বস্তু আছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে এখানে দূরত্ব আমি ধরলাম 15 ফুট, আর যাইতে সময় লাগছে 5 মিনিট। 15 ফুট দূরত্ব যাইতে সময় লাগছে 5 মিনিট। তাহলে তোমার 1 মিনিটে কত ফুট গেল? 3 ফুট গেল, 3 ফিট গেল পার মিনিটে, প্রতি মিনিটে গেল 3 ফিট। তাহলে এটার ব্যাগ হয়েছে 3 ফিট। তাহলে ব্যাগ কাকে বলে? অর্থাৎ ব্যাগ বলে প্রতি মিনিটে যত দূর অতিক্রম করে, বস্তু প্রতি মিনিটে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ব্যাগ। আচ্ছা, এবার আসো তোমার বস্তুটা যদি 15 ফুট যেতে মিনিটে বিবেচনা না করে আমি বিবেচনা করি 5 সেকেন্ড সময় লাগছিল,
তাহলে প্রতি সেকেন্ডে কয় ফুট গেল? 3 ফিট গেল। 3 ফিট গেল পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হয় বেগ। আগেটা বলছিলাম প্রতি মিনিটে যে দূরত্ব অতিক্রম করলো, অথবা সময়টা যদি আমরা ঘন্টায় নেই তাহলে প্রতি ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করলো তাকে বলা হয় বেগ। তাহলে আমরা সময়টা সেকেন্ডে, ঘন্টায় বা মিনিটে নিতে পারি, অথবা সংখ্যাটা আমরা এইভাবে তিনটা জিনিস একবারে বলে দিতে পারি যে কোনো বস্তু একক সময়ে, একক সময় মানে সেকেন্ড, মিনিট, ঘন্টা, সেটাই হইতে পারে, কোনো বস্তুর একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। কোনো বস্তুর একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। বেগের একক কি তোমরা অবশ্যই জানো। বেগের একক কি? তাহলে বেগটা কিভাবে বের হইতেছে, একক সময়ের দূরত্বটা কিভাবে বের করে? একক সময়ের দূরত্বটা তোমার এরকম যে দূরত্বকে কি দিয়ে ভাগ করলাম? সময় দিয়ে ভাগ করলাম। অর্থাৎ 15 ফুট গেছিল 5 মিনিটে, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলেই বেগ পাওয়া যাচ্ছে। তাহলে এককটা কি হবে? দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, দ্যাট মিন্স মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমি বেগ নিয়ে আলোচনা করলাম কেন? আপেক্ষিক বেগ বোঝানোর জন্য। বেগ হইছে একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। অর্থাৎ একটা বস্তু স্থির বস্তু, কোনো বস্তুকে তো স্থির ধরতে হবে, ধরে পরে আমরা কল্পনা করতে হবে এর থেকে কত দূর যাচ্ছে। কোনো বস্তুকে স্থির না ধরলে বেগ পাওয়া যায় না। তাহলে আপেক্ষিক বেগটা কি? আপেক্ষিক বেগ হচ্ছে দুইটা বস্তুই চলতেছে, মনে করো দুইটা বস্তুই চলতেছে এখান দিয়ে, এটা v1 বেগে, এটা v2 বেগে। দুইটা বস্তু যদি চলতে থাকে তাহলে একটা আর একটার তুলনায় কত বেশি বেগে চলতেছে ওইটাই আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগের সংজ্ঞা কিভাবে দেব? দুইটি চলমান বস্তুর মধ্যে একটির তুলনায় আরেকটি কত বেশি বেগে চলতেছে সেটাই হয়েছে ওর আপেক্ষিক বেগ। এখন আমি পরম স্থিতি নিয়ে কথা বলবো। এগুলি তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে। পরম স্থিতি এবং পরম গতি। পরম স্থিতি কি এবং পরম গতি কি? আচ্ছা, একটি স্থির বস্তু, মনে করলাম যে এইখানে একটা আম গাছ আছে, এখানে এটা আম গাছ। এই আম গাছটা থেকে একটা বস্তু এখানে আছে, কিছু দূরে একটা বস্তু আছে। এখন আমরা কিছু সময় পরে দেখলাম বস্তুটা আম গাছ থেকে, এটা ধরে নিলাম আম গাছ থেকে সে 2 ফুট দূরে আছে। কিছু সময় পরে দেখলাম আবার এই 2 ফুটে দূরে। এই আম গাছটাকে কিন্তু আমরা স্থির ধরছি, ওই স্থির বস্তু থেকে সে কয় ফুট দূরে আছে? 2 ফুট দূরে। কিছুক্ষণ পরে এসে দেখলাম ওই 2 ফুট দূরে, আরো কিছুক্ষণ পরে এসে দেখলাম ওই 2 ফুট দূরে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে আম গাছের তুলনায় তার দূরত্বের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সময় চলে যাচ্ছে। তো সময় যাওয়ার সাথে সাথে তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। এইটাকে কি বলছিলাম আমরা? এটা কি বলছিলাম? স্থিতি। আবার সময়ের সঙ্গে যদি তার অবস্থার পরিবর্তনটা হতো তাহলে এটাকে বলতাম আমরা গতি। অর্থাৎ সময়ের সঙ্গে যদি কোনো স্থির বস্তু তার অবস্থানের পরিবর্তন না হয় তাহলে এটাকে বলা হয় পরম স্থিতি। আবার যদি সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে এটাকে বলবো আমরা পরম গতি। কিন্তু এখানে কি আসলো? প্রকৃতপক্ষে আম গাছটাকে যে আমরা স্থির ধরলাম, আসলে আম গাছটাও স্থির না। কেন না? কারণ পৃথিবী গতিশীল, আম গাছটাও গতিশীল। কাজে যাকে স্থির ধরি তাকে আসলে প্রকৃতপক্ষে স্থির না। পৃথিবীর কোনো বস্তুই স্থির না। কাজেই ওই যে আপেক্ষিক গতি বলছিলাম, যে দুইটা বস্তুই যদি চলমান থাকে তাহলে একটার তুলনায় আরেকটা কত বেশি গতিশীল, ওইটা আপেক্ষিক গতি। এখন তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? কোনো বস্তুকে যদি আমরা স্থির না কল্পনা করতে পারি তাহলে কোনোটাই পরম স্থিতি বা পরম গতি পাওয়া যাবে না, কারণ পৃথিবীর সকল বস্তুই গতিশীল। এই জন্যই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি পৃথিবীতে কোনো পরম স্থিতি বা পরম গতি বলতে
কিছু নাই, কারণ কোনো স্থির বস্তু নাই, সকল বস্তুই গতিশীল। কাজেই সকল গতি এবং সকল স্থিতি আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। ঠিক আছে, এবার আজকে আমরা কি কি আলোচনা করলাম? প্রথমেই আমরা আলোচনা করলাম গতি নিয়ে, তারপরে বেগ নিয়ে, তারপরে আপেক্ষিক বেগ, তারপরে পরস্থিতি, পরগতি, এইগুলি নিয়ে আলোচনা করলাম। এইগুলি তোমার ইন্টারমিডিয়েটের বইয়ের গতিবিদ্যা অধ্যায়ে আছে। এই অধ্যায়ে আমি ওই অধ্যায় থেকে আলোচনা করেছি। যারা বই এখনো কিনতে পারোনি তারা এই জিনিসগুলি 9-10 বইও আছে, ওখান থেকেও পড়ে নিলে চলবে। এই জন্যই আমি এই অধ্যায়টাই হাতে নিলাম, যেন 9-10 বইটা তোমাকে সহায়ক ভূমিকায় এখন থাকে, যদি বইটা তোমার কিনা না থাকে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকো এবং এইগুলি অবশ্যই অবশ্যই পড়াশোনা করে রাখবা, যাতে আমি সামনের ক্লাসটা আরো সুন্দরভাবে গুছায় তোমাদেরকে বাকি জিনিসগুলো বুঝাইতে পারি। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।